অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যেকার টি-20 সিরিজটা তো বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া খুবই ক্লোজ মার্জিনে গিয়ে মাত্র 17 রানের ডিফারেন্সে ওই সাউথ আফ্রিকাকে হারালেও তারপরে ম্যাচে সাউথ আফ্রিকা কিন্তু বেশ ভালো মতো প্রত্যাবর্তন করেছে মাইটি অস্ট্রেলিয়াকে তাদের এই ঘরের মাটিতে একেবারে 53 রানের বিশাল ব্যবধানে জাস্ট উড়িয়ে গুড়িয়ে দিয়ে সিরিজে সমতাও যেমন এনেছে, তেমনি লাস্ট ম্যাচটাকে তারা ডিসাইডারে পরিণত করে ফেলেছে। তো এই থার্ড টি-20 ম্যাচটায় যে টিম জিতবে তারাই কিন্তু এই টি-20 সিরিজের আলটিমেট মানে উইনার হিসেবে বিবেচিত হবে। তো এই জায়গায় আমি মনে করি দুই টিমকেই কিন্তু লাস্ট টি-20 ম্যাচটায় মানে ডেফিনেটলি জয় পাওয়ার জন্য তারা মুখিয়ে থাকবে সিরিজ জিততে হলে। তো দুইটা টিমকেই কিন্তু এই জায়গায় আলটিমেটলি কিছু উন্নতি করতে হবে, কারণ প্রথম দুইটা টি-20 ম্যাচে দুই টিমের তরফ থেকেই অসংখ্য আর কি গলদ হয়েছে। মানে যে পার্টিকুলার ভুলগুলো কিন্তু এই অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা এরকম বড় বড় ক্রিকেট প্লেয়িং নেশনের থেকে একেবারেই কিন্তু এক্সপেক্টেড নয়। খেয়াল করে যদি আপনারা দেখেন দুইটা টি-20 ম্যাচই অস্ট্রেলিয়ার টপ অর্ডার বা কোট আনকোট ওই মিডিল অর্ডার কিন্তু মোটা দাগে এক প্রকার ব্যর্থই হয়েছে। একমাত্র আমি বলবো অস্ট্রেলিয়া মানে দুইটা টি-20 ম্যাচেই ওই টিম ডেভিডের উপরই ভর করে খেলেছে। যেটুকু রান উঠেছে ওই টিম ডেভিডের দৌলতেই উঠেছে। প্রথম ম্যাচে তিনি 83 রানের একটা ঝকঝকে ইনিংস যদি না খেলতেন তাহলে অস্ট্রেলিয়ার কিন্তু শুরুতেই যে ব্যাটিং বিপর্যয়টা হয়েছিল 75 রানের ভেতরে তারা 6টা উইকেট খুঁয়ে ফেলেছিল। ওখান থেকেও কিন্তু টিম ডেভিড ওই 75 রানের মধ্যে একটা 40 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন শুরুর দিকে বোধহয় ক্যামেরন গ্রিনের সাথে। মানে ওই জুটিটা না হলে কিন্তু তাদের অবস্থা আরও খারাপ হয়ে যেত। তারপরে আমি বলবো টিম ডেভিড কিন্তু একটা বা দুইটা লাইভ পেয়েছিলেন, মানে লাকিলি তিনি লাইভগুলো পেয়েছিলেন, না হলে তার ইনিংসটাও তো আরও অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো, আর তাহলে ডেফিনেটলি অস্ট্রেলিয়া ওই 178 রান অবধি যে পৌঁছেছিল প্রথম টি-20 ম্যাচে সেটাও পৌঁছতে পারতো না। আর তারপরে শেষের দিকে এসে তাকে ওই বেন ডোয়ার সুইস একটু সঙ্গ দিয়েছিলেন, যে কারণে ওই 7th উইকেটে এই টিম ডেভিড আর বেন ডোয়ার সুইসের মধ্যে 59 রানের পার্টনারশিপটা যখন গড়ে উঠলো তারপরে তারা একটা লড়াকুস করে কিছুটা হলেও পৌঁছতে পেরেছিল, যে কারণে তারা ম্যাচটা ক্লোজ মার্জিনে হলেও গিয়েও ওই 17 রানের ডিফারেন্সে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। আর এরপর সেকেন্ড টি-20 ম্যাচে তাদের ব্যাটিংয়ের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছিলো। এই জায়গায় টিম ডেভিড তার ওই আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা কিন্তু তিনি ডেলিভার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেননি। ওই 50 রান করে তিনি যখন আউট হয়ে গেছিলেন ওই 11 নম্বর ওভারে, তারপরেই দেখতে গেলে অস্ট্রেলিয়ার ওই ব্যাটিং লাইন আপটা জাস্ট তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। টিম ডেভিড যদি আরেকটু ক্রিজে স্টে করতে পারতেন হয়তো সাউথ আফ্রিকার ওই 219টা চেস করে তারা জিততে পারতো না, কিন্তু ওই হারের ব্যবধানটা একটু হলেও কমতো। কিন্তু আমি ওই কারণেই বলছি অস্ট্রেলিয়া মানে প্রথম দুইটা টি-20 ম্যাচই খেলেছে মোটামুটি ওই টিম ডেভিডের ব্যাটিংয়ের উপর ভরসা করে। অস্ট্রেলিয়ার কিন্তু ব্যাটিং অর্ডার বা ব্যাটিং লাইন আপ কিন্তু এতটাও দুর্বল নয়, যেটা তারা ওই ওয়েস্ট ইন্ডিজ সফরে বারবার প্রমাণ করে দিয়েছে। তারা বহুবার পিছিয়ে পড়েও কিন্তু বেশ ভালো মতো কামব্যাক করেছিল। মানে এমনি এমনি তো তারা 5-0 ব্যবধানে সিরিজটা জিতে আসেনি। আমি মনে করি এই জায়গায় অস্ট্রেলিয়ার ওই টপ 3 ব্যাটার যারা রয়েছে ওই দুই ওপেনার মিচেল মার্শ, ট্রাভিস হেড আর নাম্বার 3-তে যিনি খেলুন না কেন টপ 3 ব্যাটারের মধ্যে একজনের ব্যাট থেকে কিন্তু ডেফিনেটলি বড় রান আসতেই হবে। আর এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল তিনি সিনিয়র ক্রিকেটার হিসেবে তাকে আমি মনে করি এই জায়গায় আরেকটু দায়িত্ব নিলে ভালো হয়। রান তোলার কাজটা কিন্তু তাকে ওই জায়গায় বেশ মনোযোগ সহকারে করতে হবে। আর সাউথ আফ্রিকার টিমের তরফ থেকেও আপনি খেয়াল করে দেখুন দুইটা টি-20 ম্যাচেই তাদের টপ 3 ব্যাটার কিন্তু সেভাবে চলেনি। মানে আমিও এই জায়গাতে মনে করছি মানে টপ 3 ব্যাটারের থেকে কিন্তু রান আসাটা খুবই জরুরি। হ্যাঁ, আমি প্রথম টি-20 ম্যাচে রায়ান রিকেলটন হয়তো রান করেছিলেন 71 করেছিলেন, কিন্তু মানে সেটা তো খুব একটা কাজে আসেনি। মানে একেবারে শেষ মুহূর্তে গিয়ে মানে তিনি তো জয় এনে দেওয়ার সাউথ আফ্রিকাকে একটা ভালো অপরচুনিটি পেয়েছিলেন, কিন্তু ফিনিশিং যখন তিনি করে আসতে পারবেন না এই সুযোগটা পেয়েও, তখন তো সেটা এক প্রকার বলতে গেলে মোটা দাগে ব্যর্থ ইনিংসই বলা চলে। ট্রিস্টান স্টাবস ওই মিডিল অর্ডারে নেমে তিনি নাম্বার 5-এ ব্যাটিং করতে নেমে দুইটা ম্যাচেই ওই ভরসাযোগ্য একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তার ওই অ্যাঙ্করিং রোলটার জন্যই মানে দুইটা ম্যাচেই সাউথ আফ্রিকা ওই জায়গায় দুইটা মানে বড় বড় পার্টনারশিপ গড়ে তুলতে পেরেছিল। কিন্তু ওই দুই ম্যাচেই 4th উইকেটের পার্টনারশিপ দুইটা ছাড়া মানে সাউথ আফ্রিকারও কিন্তু ওভারঅল ব্যাটিং লাইন আপটা সেভাবে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি। তো শুধু ট্রিস্টান স্টাবসই নয়, মানে বাকি ব্যাটারদেরও কিন্তু এই জায়গায় এগিয়ে আসতে হবে, তাদেরও দায়িত্বটা নিতে হবে। প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন রায়ান রিকেলটন আর দ্বিতীয় ম্যাচে ডেভাল ব্রেভিস, আর এদেরকে সঙ্গ দিয়েছিলেন ওই ট্রিস্টান স্টাবস। কিন্তু এই মানে গুটি কয়েক 2-3 জন ব্যাটার ছাড়াও কিন্তু আমি বললাম ওই ওপরের দিকের ওই টপ 3 ব্যাটারকে কিন্তু এই জায়গায় দায়িত্ব নিতে হবে, কারণ সাউথ আফ্রিকার দুইটা ম্যাচেই কিন্তু প্রথম দিকেই মানে 3টা করে উইকেট খুব কম রানের ব্যবধানেই হারিয়ে ফেলেছিল। প্রথম ম্যাচে তো বোধহয় 50 রানের নিচেই 3টা উইকেট খুঁয়ে ফেলেছিল, সেকেন্ড ম্যাচেও তারা ওই 56 বা 57 রানেই 3 উইকেট চলে গেছিল। তো ব্যাটিং বিপর্যয় হওয়ার ডেফিনেটলি কিন্তু আশঙ্কা ছিল। তো এই কাজটা কিন্তু একেবারেই এই জায়গায় করা যাবে না, বড় বড় টিমগুলোর তরফ থেকে এরকম ভুল কিন্তু রেগুলার একেবারেই করা যাবে না। তো লাস্ট টি-20 ম্যাচে এই সিরিজ ডিসাইডার ম্যাচে নামার আগে কিন্তু এই দুইটা বিষয় সতর্ক থাকতেই হবে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়াকে। আর এছাড়া তাদের বোলিংটাও কিন্তু সেভাবে আপ টু দ্য মার্ক পর্যায়ে হয়নি বললেই চলে। অস্ট্রেলিয়ার বোলাররা প্রথম ম্যাচে বেশ ভালো বোলিং করেছিলেন, কারণ ওই টাইট লাইন লেংথে বোলিং করে বা আর কি সাউথ আফ্রিকার ব্যাটারদেরকে শুরুর দিকে আর কি কাঁপিয়ে দিয়ে বা শেষের দিকে ওই বোলারদের ভালো ফিনিশিংয়ের জন্যই তো তারা ওই 178 ডিফেন্ড করে জিততে পেরেছিল এরকম অত ভালো একটা ব্যাটিং সার্ফেসে।
তো সেকেন্ড টি20 ম্যাচে কিন্তু আবার অস্ট্রেলিয়ার বোলাররা একবারে বেধড়ক মার খেয়ে গেছে। জশ হেজেলউড, যাকে মানে খুবই ডিপেন্ডেবল, খুবই ইকোনমিক্যাল বোলার বলে মানা হয়, তিনিও কিন্তু 4 ওভারে 50-এর উপর রান কনসিড করে ফেলেছিলেন, যেটা কিন্তু একবারই হেজেলউড সুলভ পারফরমেন্স হয়নি। একমাত্র বেন ডোয়ার্সুইস তিনি তার নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পেরেছিলেন, দুইটা ম্যাচেই মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলেন। কিন্তু আমি মনে করি মানে ওই সবাই যদি একসাথে মার খেয়ে যায় তাহলে কিন্তু ওই আবারও আমরা মানে 200-র উপর টোটাল কনসিড করতে দেখবো অস্ট্রেলিয়াকে। এইটা কিন্তু এই সিরিজ ডিসাইডার ম্যাচে কোনোভাবেই করা চলবে না। অপরদিকে সাউথ আফ্রিকার বোলিংটাও প্রথম ম্যাচে বেশ ভালোই হয়েছিল। কোয়েনা মাপাকা দারুণ একটা স্পেল করেছিলেন, মানে যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। কিন্তু রাবাডা লুঙ্গি এনগিডি যারা সিনিয়র বোলার, তাদেরকে কিন্তু এই জায়গায় আরেকটু দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস আমাকে খুবই অবাক করেছে, জর্জ লিন্ডেকে সাউথ আফ্রিকা সেকেন্ড টি20 ম্যাচে বাদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা ডেফিনেটলি এক্সপেরিমেন্টের জন্য করতে পারে, পিটারকে তারা লাইন আপে এনেছিল, কিন্তু জর্জ লিন্ডের মতো এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার যিনি ব্যাট হাতে বল হাতে সমানভাবে কন্ট্রিবিউট করতে পারেন, তাকে কিন্তু আমি এই সিরিজ ডিসাইডার ম্যাচে সাউথ আফ্রিকার একাদশে দেখতে চাই। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে ম্যাচের রং একার হাতেই বদলে দিতে পারেন। কোয়েনা মাপাকা এর আগের ম্যাচে তিনি প্রচুর মার খেয়ে গেছিলেন, তার ওই কামব্যাকটা কিন্তু ঘটাতে হবে। মানে এই ম্যাচে তার লক্ষ্যই থাকতে হবে উইকেট তোলার পাশাপাশি রান আটকানোর দিকেও। তো এই পার্টিকুলার কয়েকটা জিনিসের উপর ধ্যান দিলেই আমি মনে করি সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুই টিমই এই লাস্ট টি20 ম্যাচে একবারে জান লড়িয়ে দিয়ে এই লাস্ট ম্যাচটা এই থার্ড টি20 ম্যাচে জয় পেয়ে এই সিরিজটাও ডেফিনেটলি নিজেদের পকেটে পুরে নিতে চাইবে। তো আপনি কাকে সাপোর্ট করছেন, স্বাগতিক অস্ট্রেলিয়া নাকি ভিজিটিং টিম সাউথ আফ্রিকা এই সিরিজ ডিসাইডার ম্যাচে? আর অস্ট্রেলিয়া কি পারবে এই লাস্ট টি20 ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের বদলাটা তুলে নিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।